আমার কথা ছিল একটাই যে আমি যদি বেঁচে থাকি আমি গণভবনে প্রবেশ করব এবং স্বৈরাচার এবং গণহত্যাকারী শেখ হাসিনাকে আমি দেখব যে আসলে সে কোন জায়গা থেকে কোন রুমে থেকে এদেশের হাজার হাজার তরুণদেরকে সে হত্যা করেছে। শেখ হাসিনার রুমে আমি যখন ঢুকি আমি তার খাটের সাথে আমি অনেকগুলো লাগেজ দেখেছি। আমার কাছে এটা মনে হয়েছে যে সে হয়তো তার অনেকগুলো লাগেজ গুছিয়েছিল, সে দুই একটা লাগেজ ছাড়া বাকি এত তাড়াহুড়া ছিল যে ওই সময় যদি সে না সরতে পারে তার একটা চুল খুঁজেও পাওয়া যাবে না। সে পালানোর মুহূর্তে হয়তো দুই একটা লাগেজ সে নিয়ে পালাইছে আর বাকি লাগেজগুলো সে রেখে গেছে। তার আরেকটা চেঞ্জ রুম আছে, ওই রুমে আমি অনেক চারপাশে শাড়ি সাজানো ছিল। আর আপনার তার খাটের সাথে টেবিল ছিল, ওই টেবিলে অনেকগুলো ঔষধ ছিল, ডান পাশে ছোপা ছিল। যখন আমরা রাজপথে ছিলাম আমরা তখনও জানি না যে আমরা গণহত্যাকারী শেখ হাসিনাকে আমরা হটাইতে পারবো কিনা, কারণ অনিশ্চয়তার মধ্যে আমরা রাজপথে ছিলাম। আবার এই যাত্রা আমরা বেঁচে ফিরবো কিনা তাও আমরা জানতাম না, কারণ আমাদের সাথে অনেক সহযোদ্ধাই আমাদের সাথে একসাথে স্লোগান দিতেছিল 1 2 3 4 শেখ হাসিনা গদি ছাড়, বাট ওই ছাড় পড়ার সময় ওই ছেলেটা গুলিবিদ্ধ হয়ে মারা গেছিল। আবার এরকম হয়েছিল যে আমার সাথে কোনো সহযোদ্ধা স্লোগান তুলতেছে, হঠাৎ করে তার মাথায় এসে গুলি লাগতেছে। তো এই যে নির্মম স্মৃতিগুলোর পরে যে আমি বেঁচে থাকবো, এটা ছিল আপনার স্বপ্নে ভাবার মতো যে আমার আসলে বেঁচে থাকার মতো। আমার কথা ছিল একটাই যে আমি যদি বেঁচে থাকি আমি গণভবনে প্রবেশ করব এবং স্বৈরাচার এবং গণহত্যাকারী শেখ হাসিনাকে আমি দেখব যে আসলে সে কোন জায়গা থেকে কোন রুমে থেকে এদেশের হাজার হাজার তরুণদেরকে সে হত্যা করেছে নির্মমভাবে। যখন আমি তার রুমে প্রবেশ করি, আমি প্রবেশ করার সাথে সাথে তার আমি যেহেতু ক্লান্ত ছিলাম, রাজপথে আমরা মিরপুর থেকে দৌড়ে আপনার সংসদ ভবনের দিকে এবং সংসদ ভবন থেকে গণভবনের দিকে যাচ্ছিলাম। আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। আমি তার খাটে বসি এবং তারপর আমি শুয়ে পায়ের উপর পা দিয়ে আমি তখন বিজয় উদযাপন করে আমি বলেছিলাম গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। এই কথা বলার উদ্দেশ্য কি, আমরা যখন ওই রুমে প্রবেশ করি তখন এই দেশের মানুষ জানে না যে গণভবন আমাদের নিয়ন্ত্রণে আছে এবং ছাত্র জনতার নিয়ন্ত্রণে গণভবন। তো আমার মনে হয়েছিল যে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমি জানাইয়া দিই তাহলে দেশ এবং দেশের বাইরে মানুষ জানতে পারবে যে গণভবন এবং সংসদ ভবন ছাত্র জনতার দখলে এবং স্বৈরাচার শেখ হাসিনা পালাইছে। ব্যাপারটা যখন আমরা শুরু থেকে আন্দোলন করি তখন ওই সময়ের মিডিয়াগুলো প্রপার নিউজ করতে পারতেছিল না যে স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে কী হচ্ছে, রাজপথে ছাত্র জনতার উত্তাল জনস্রোত, এগুলো মিডিয়াতে মানুষ দেখতে পাচ্ছিল না। শেখ হাসিনার রুমে আমি যখন ঢুকি আমি তার খাটের সাথে আমি অনেকগুলো লাগেজ দেখেছি, 8 থেকে 10টা, আর অনেকগুলো তার জুতা গুছানো ছিল খাটের সাথে। আমার কাছে এটা মনে হয়েছে যে সে হয়তো তার অনেকগুলো লাগেজ গুছিয়েছিল, সে দুই একটা লাগেজ ছাড়া বাকি এত তাড়াহুড়া ছিল যে ওই সময় যদি সে না সরতে পারে তার একটা চুল খুঁজেও পাওয়া যাবে না। সে পালানোর মুহূর্তে হয়তো দুই একটা লাগেজ সে নিয়ে পালাইছে আর বাকি লাগেজগুলো সে রেখে গেছে। আমি অনেকগুলো লাগেজ দেখেছি এবং তার আরেকটা চেঞ্জ রুম আছে, ওই রুমে আমি অনেক চারপাশে শাড়ি সাজানো ছিল। আর আপনার তার খাটের সাথে তার আপনার একটা টেবিল ছিল, ওই টেবিলে অনেকগুলো ঔষধ ছিল এবং ডান পাশে ছোপা ছিল, এগুলাই। আর ফ্রিজে খাবার ছিল না ছিল এটা বলতে পারবো না, কারণ আমি ফ্রিজ চেক করি নাই। না ভাই, আমি যখন ওখানে প্রবেশ করার পর আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি রাজপথে ছিলাম, আমার কাছে ফোকাস ছিল গণহত্যাকারী শেখ হাসিনার রুমটা দেখা। ওই সময় আমি তার রুম দেখেছি, আমি বিজয় উদযাপন করেছি। কারণ যেহেতু আমরা রাজপথের মানুষ, আমরা ওখানে কিছু খুঁজতে যাইনি। আমরা আমাদের উদ্দেশ্য ছিল যে গণহত্যাকারী শেখ হাসিনাকে খোঁজা। তা আমি যেহেতু ওখানে পাইনি, আমি বিজয় উদযাপন করে আমি রুম থেকে চলে এসেছি। আমরা যখন মিরপুর 10-এ আছি, আমি তখন একটা ভিডিও ধারণ করেছিলাম আমার নিজ মোবাইলে। আমি তখন ওখানে বলেছিলাম যে আজকে আমরা স্বৈরাচার পতন করবই, তাতে যদি আমার নিজের জীবন যাক তাতে আমি আপোষ করব না, কারণ এই দেশের জন্য আমার জীবন বাজি রেখে হইলো আমি এই দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, এরকম একটা দেশ চাই। তো সেক্ষেত্রে স্বৈরাচার শেখ হাসিনার রুমে গেলে আমাকে মরতে হবে এটা একবারও ভাবি না, কারণ আমি জানি যে যদি আমি মারাও যাই এদেশের এই যে কোটি কোটি মানুষের আমি দোয়া পাবো। কারণ যেহেতু ওই সময় আমি হয়তো মরি নাই, কিন্তু আমার সহযোদ্ধা অনেক ভাই একেবারে নির্বিচারে এবং তাদেরকে গণহত্যা করা হয়েছে। তো আমার ভাইদের আমার যেসব ভাইরা শহীদ হয়েছে, বিশেষ করে আমার ছাত্রদলের শহীদ ওয়াসিম এবং আবু সাইদ এবং শহীদ মুগ্ধ, এগুলো দেখার পরে আমি যে তাদের ভাই হিসাবে আমি সহ্য করতে পারিনি। তখন আমার কাছে মনে হয়েছিল যে আমরা রাজপথে আমার একই পরিবার, আমরা 3 ভাই ছিলাম, আমরা 3 ভাই ছাত্রদলের কর্মী। আমরা যারা ছাত্রদল করি আমরা ভেবেছিলাম যে আমাদের জীবনের বিনিময় হইল একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের
তৎকালীন যে স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা হটাবই, এটা ছিল আমাদের উদ্দেশ্য। সেক্ষেত্রে আমাদের জীবনের কি হবে এটা নিয়ে আসলে ওই সময় ভাবার সময় আমাদের ছিল না। ব্যক্তিগতভাবে আসলে আমার শত্রুর সংখ্যা নাই বললেই চলে, কারণ আমি চাই না যে কারোর সাথে কোনো সময় কোনো সম্পর্ক নষ্ট করার জন্য। আমি দেশের জন্য কাজ করার জন্য এবং জুলাইতে অংশগ্রহণ করার জন্য, যেহেতু রাজপথের সামনের সারিতে ছিলাম, ওই থেকেই আমি স্বৈরতন্ত্রের দোসর, গণহত্যাকারী হাসিনার দোসরদের আমি বিভিন্ন রকমের হুমকির শিকার। কারণ তারা দেখেছে যে বৃহত্তর মিরপুরে এত ফ্যাসিস্টের লোক থাকার পরেও বৃহত্তর মিরপুর আমরা 3 তারিখে বৃহত্তর মিরপুর আমরা নিয়ন্ত্রণ নিয়েছি, এবং সেই নেতৃত্বে ছিল আমার আপন ছোটো ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হাসিবুর রহমান, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হাসিবের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, যে একই পরিবারের 3 ভাই, তাদের নিয়ন্ত্রণে মিরপুর। তো এদেরকে আমাদের যে কোনোভাবে এদেরকে আমাদের হটানো লাগবে। এবং আমাকে 5 আগস্টের পরবর্তীতে আমাকে ছাত্রদল কর্মী হওয়ার কারণে আমাকে তারা আমার মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে আমাকে নানান রকমের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমাকে বারবার বলা হচ্ছে প্রত্যেকটা সময় যে আমাকে ওসমানহাদি করা হবে এবং আমার লাশ আপনার বুড়িগঙ্গাতে ভাসায় দেওয়া হবে, তুরাগ নদীতে ভাসায় দেওয়া হবে, আমার বাবা মাকে হত্যা করা হবে। এবং তারা বিভিন্ন তাদের আইডিতে তারা পোস্ট দিচ্ছে আমার নিজের নাম, আমার রাজনৈতিক পরিচয়, ছাত্রদলের পরিচয়, আমার বাবার রাজনৈতিক পরিচয়, যেহেতু আমার টোটাল ফ্যামিলি আমরা বিএনপি পরিবারের আমরা সন্তান। আপনি যদি হিসাব করুন যে আমার এই হত্যার হুমকি এবং আমাকে মৃত্যুর হুমকি, এই সংখ্যাটা এখন 10,000 ছাড়িয়েছে। এবং প্রতিনিয়ত আমাকে মেসেঞ্জারে এবং আমাকে পোস্টে আমার প্রত্যেকটা ইন্টারভিউর আপনি যদি 5,000 কমেন্ট দেখুন, তার মধ্যে 2,000 আছে তাদের মৃত্যুর হুমকি, যে আমাকে দেখে নিবে, আমাকে বেঁচে থাকতে বলতেছে, তোকে দেখে নিব, তোকে হত্যা করব, তোর ফ্যামিলিকে নিঃশেষ করে ফেলবো, আমাকে বুড়িগঙ্গা ভাসায় দিবে, আমার বাবা মামাকে তেঁতুলিয়াতে ভাসায় দিবে, নানান রকম হুমকি আমাকে দিচ্ছে। দেখুন, আসলে যেহেতু রাজপথে ছিলাম দেশের জন্য, আমরা ছাত্রদলের হয়ে আমরা রাজপথে ছিলাম, আমরা তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবে রাজপথে ছিলাম। তা আমরা রাজপথে জনগণের জন্য ছিলাম, যেহেতু বর্তমান সরকার জনগণের সরকার, বিশেষ করে আমরা যারা ছাত্রদল হয়ে এবং আমরা জুলাইতে অংশগ্রহণ করেছি, আমাদের ব্যাপারটা গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। দেখুন, আমাকে হুমকি দিচ্ছে, আমি এটা নিয়ে কোনো পরোয়া করি না, যেহেতু এই দুনিয়াতে আসলে মৃত্যু আপনার একদিন হবেই, হোক স্বাভাবিক হোক অস্বাভাবিক। কিন্তু আমি আমার পরিবার নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছি। রাজপথে আমি ছিলাম, আমার জন্য যদি আমার পরিবার ভুক্তভোগী হয়, যে আমি জুলাই যোদ্ধা হিসাবে এটা আমার জন্য লজ্জার এবং দেশের জন্য লজ্জার আমি মনে করি। বৃহত্তর মিরপুরের মানুষটাই তো গণভবন সংসদ ভবনে প্রবেশ করে, এবং গণভবনে আমি নাইম প্রবেশ করি। তো নাইম কি? নাইম ছাত্রদলের। আমার ছোটো ভাই হাসিব সংসদ ভবনে প্রবেশ করে সর্বপ্রথম। তাহলে আমরা বলতে পারি সংসদ ভবন এবং গণভবন দখল করা মাস্টার মাইন্ড আমরা। কিন্তু না, আমরা এই ক্রেডিট নিতে চাচ্ছি না, কারণ আমরা জনগণকে সাথে নিয়ে আমরা গণভবনে সংসদ ভবনে প্রবেশ করি। এবং এদেশ জুলাই অভ্যুত্থান হয়েছে, এই অর্জন এদেশের সমগ্র দেশের এবং সমগ্র দেশের নাগরিকদের। এই নাগরিকদের মধ্যে কৃষক, শ্রমিক, দিনমজুর, সাংবাদিক, ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষ ছিল। কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তীতে দেখেছি একটা গুপ্ত সংগঠনের কিছু সংখ্যক লোক তারা ক্রেডিট নিতে চেয়েছে যে তারা অভ্যুত্থানের অগ্রনায়ক, তারা মাস্টার মাইন্ড, এটা সেটা নানান কিছু। কারণ আপনার জুলাই গণঅভ্যুত্থানে বেশি সংখ্যক মানুষ হত্যার শিকার হয়েছে ছাত্রদলের, এবং বিগত 16 বছরে নির্মম অত্যাচার, হত্যা এবং শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে ছাত্রদলের উপরে। তাহলে জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি মারা গিয়েছে ছাত্রদলের। সেক্ষেত্রে তারপরও আমরা ছাত্রদল কখনোই আমরা ক্রেডিট নিতে চাই না, কারণ এই আন্দোলন ছিল সর্বসাধারণের, এই আন্দোলন জনগণের, এবং গণহত্যাকারী শেখ হাসিনাকে হটানোর জন্য এদেশের সমগ্র মানুষের ভূমিকা ছিল। আমি এদেশের সমগ্র মানুষদেরকে এই জুলাইতে আমি সম্মানের সাথে স্মরণ করি, এবং বিশেষ করে যারা জুলাইতে শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি, এবং যতদিন বেঁচে আছি এবং এদেশের মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে।